প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নাট্যকার ও লেখক শফিকুর রহমান শান্তনু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? খুব ভালো আছি, আপনাকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে অনেক গল্প হবে। শুরুতেই জানি যে আপনি তো হজে ছিলেন আর ফিরেছেন কিছুদিন আগে, তো এখন সম্পূর্ণভাবে কি কাজে ব্যস্ত হয়ে উঠেছে কিনা? আসলে এখনো সম্পূর্ণভাবে মানে কাজে ব্যস্ত হতে পারিনি। যেটা হচ্ছে যে ওই হজের রেশটা এখনো পুরোপুরি কাটছে না, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে কাজগুলো আমার চলছিল সেই কাজগুলোতে ইনভলভ হয়ে গেছে অলরেডি। যেমন এই মুহূর্তে ধারাবাহিক চলছে ঘরের শত্রু বিভীষণ এনটিভিতে, তো এটা নিয়মিতই লিখতে হচ্ছে কারণ এটা নিয়মিত প্রচার হচ্ছে। এবং আমি সৌদি আরবে বসেও এটা লিখেছি, ল্যাপটপে লিখে লিখে পাঠাতাম। সেখানে গিয়েও আসলে মানে কাজের শেষ নেই। একটা ওই যে আমাদের কথা আছে না, দ্য শো মাস্ট গো অন। তো নাটকটা যেহেতু অন এয়ারে আছে, তো সেই জায়গা থেকে আমি কখনোই চাই না যে আমার কারণে একটা গোটা ইউনিট বিপদে পড়ে যাক। একদম। এবং পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন নিজের কাজটা আসলে করে যেতে হবে। ঘরের শত্রু বিভীষণ যেটা নিয়ে আপনি বলছিলেন, এটা নিয়ে আমিও আসলে আলোচনা করতে চাচ্ছিলাম। এনটিভিতে যে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে, নাটকটির রচনা করেছেন আপনি, তো এই নাটকটি লেখা হয়েছে কবে? এটা বছর দেড়েক আগে। এইটা পরিচালনা করেছে সাজিন আহমেদ বাবু। তো গল্পের যে একটা মূল আইডিয়া থাকে, আমরা দুই তিনটা আইডিয়া নিয়ে শেয়ার করছিলাম যে কোন গল্প বা কি নিয়ে আমরা কাজটা করতে পারি। তো হঠাৎ করেই সাজিন বাবু এই বিষয়টা বলল যে এমন একটা ক্যারেক্টার যে যে একটা একটু পাগলাটে টাইপের এরকম। তো এইটা নিয়েই আমরা দুজন ব্রেইন স্টর্মিং করতে করতে আসলে এই পুরো গল্পটা তৈরি হয়। তখন কি এটা চিন্তা কাজ করেছে যে এই চরিত্রের জন্য মোশাররফ করিম পারফেক্ট, বা তাকে নিয়ে আসলে কাজ করা যাবে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমাদের এখন এখানে দুই ধরনের কাজ হয়। একটা হচ্ছে যে আমি একটা গল্প ঠিক করলাম, তারপরে আমি আসলে চিন্তা করি যে কোন আর্টিস্ট করলে ভালো হয়। আবার একই সাথে কোনো একটা আর্টিস্টকে চিন্তা করে যে অমুক আর্টিস্টকে নিয়ে একটা কাজ এক্সক্লুসিভ ভাবে কিভাবে করা যায় বা কি করা যেতে পারে। তো এই কাজটা ছিল আসলে এই ধরনের যে আমরা প্রথম থেকেই প্ল্যান ছিল আমাদের যে মোশাররফ ভাইকে নিয়ে একটা মজার ইউনিক একটা কাজ করা যায় কিনা। এবং আমরা এই যে বললাম যে ব্রেইন স্টর্মিং এর ব্যাপারটা, নাটকটা আসলে একটা টিম ওয়ার্ক। তো আমরা এই যে একসাথে কাজ করার কারণে এখন কিন্তু আমরা সেই রেসপন্সটা পাচ্ছি যে নাটকের বিষয়ে। আচ্ছা, তাহলে জানি যে রেসপন্সটা কেমন, মানে সবার কাছ থেকে কি ধরনের মন্তব্য আপনারা পাচ্ছেন? আমি মদিনায় এক ভদ্রলোকের সাথে পরিচয়, বাঙালি। তো উনি আমার পরিচয় জানার সাথে সাথে উনি বললেন যে হ্যাঁ, ঘরের শত্রু বিভীষণ এই নাটকটা আমি দেখি। এবং উনি দেশে থাকতেও দেখেছিলেন এবং এখানে এসে উনি মাঝে মধ্যে ইউটিউবে দেখছেন। উনি খুবই অবাক হলেন যে সেই নাটকের নাট্যকার আপনি, আপনার সাথে এরকম এখানে দেখা হয়ে যাবে। তো এই যে তার আপ্লুত হওয়ার ব্যাপারটা, এটা আসলে খুব অবাক লেগেছে এবং আসলেই ভালো লেগেছে। এবং শুধু তাই না, উনি এখানে যে ক্ষান্ত দিয়েছেন তা না, উনি পরের দিন আমার সাথে ওনার আবার দেখা হয়েছে, মানে দেখা করার কথা উনি বলেছিলেন এবং দেখলাম যে উনি এক গাদা উপহার নিয়ে এসেছেন। উনি বলছেন যে ভাই আপনি এটা নিলে আমি খুব খুশি হব। তো আমি খুবই আসলে কি বলা যায় যে লজ্জিত হয়েছি যে আহা, মানে এই লোকটা আবার এখানে এসে এরকম একটাই। তো এই যে ভালোবাসাটা, এটা তো আসলে খুবই আন্তরিক, এমন না যে তার জন্য আমি কিছু করেছি। আচ্ছা, এই ঘরের শত্রু বিভীষণ নামকরণটি কার করা, মানে কে করেছে নামকরণটি? নামকরণটা আমারই করা। আচ্ছা, এটার সাথে গল্পের লিংকটা কোথায়? আচ্ছা, গল্পের লিংকটা হচ্ছে এই যে ঘরের শত্রু বিভীষণ। তো আসলে কি যে আমাদের যে এই গল্পটা একেবারেই আমাদের বাংলাদেশের বিভিন্ন যে যৌথ পরিবারগুলো থাকে, যেখানে মা বাবা দাদা দাদি, হ্যাঁ, ছেলেমেয়েরা থাকে, এরকমই একটা পরিবার। তো হয় না যে প্রত্যেকটা পরিবারে একজন থাকে যে কিছু উচিত কথা বলে, হ্যাঁ, যে যাকে কেউ সহ্য করতে পারে না, অপ্রিয় সত্য কথা বলে। তো সেই মানুষটাই হচ্ছে এই বিভীষণ, যে এই উচিত কথা বলছে এবং অপ্রিয় সত্য কথা বলে অন্যদের অপ্রস্তুত করে দিচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গাটাই আসলে এখানে দেখানো হয়েছে, তুলে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, সামনে কি কোনো টুইস্ট আসতে চলেছে এরকম কিছু? অনেকগুলো টুইস্টই আসলে আছে এবং নাটকটা এটা আমরা ওইরকম ভাবেই চিন্তা করেছি যে প্রতি পর্বে বিভিন্ন জায়গায় যাতে এই মোচড়গুলো থাকে। আসলে কি ধরেন একটা গল্পের মূল চালিকা শক্তি কি, যে সারা পৃথিবীতেই যে কোনো একটা কিছু হারিয়ে যাওয়া এবং সেটাকে খোঁজার চেষ্টা এবং শেষ পর্যন্ত হয় খুঁজে পাওয়া কিংবা খুঁজে না পাওয়া। তো আমাদের পরিবারগুলো থেকে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের পরিবারগুলো থেকে অনেক কিছু কিন্তু হারিয়ে যাচ্ছে। তার একটা আমি এই মুহূর্তেই বলতে পারি মূল্যবোধ। আমরা কিন্তু আমাদের হয়তো বাবাও ঘুষ খাচ্ছে, সন্তানের উপরও তার প্রভাব পড়ছে, কিংবা বাবা একটা অন্যায় করছে, সন্তানের উপরও তার প্রভাব পড়ছে। তো এই যে, এবং গোটা ফ্যামিলির উপরই, তো এই জিনিসগুলো আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পারি। তো আমরা যে এই যে মূল্যবোধটা হারাচ্ছি, এই মূল্যবোধটা কি আমাদের আবার খুঁজে পাওয়া সম্ভব?
তো সেই জায়গা সেই মেসেজটাই আপনি সেই মেসেজটাই আসলে বিভিন্ন ভাবে অনেক মজা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। আচ্ছা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সাধারণত কিন্তু একটি নাটকের মানে মূল নায়কটাই থাকে, গল্পটা, কিন্তু এখানে তো আসলে অনেকে কাজ করেছেন এবং শুটিং সময় আপনিও থাকেন। তো একটু জানতে চাইবো যে শুটিং চলাকালীন সময়ে কোনো রকম কোনো মজার ঘটনা ঘটে কিনা, বা সেটা যদি আজকে আমাদের সাথে শেয়ার করতে চান। অনেক রকম মজার ঘটনা ঘটে, আমি আসলে সব সময় তো যাই না, মাঝে মধ্যে আমার যাওয়া হয়েছে। তো যেটা হচ্ছে যে শুটিং এর আবহটাই আসলে বেশ মজার, কারণ সবাই আসে, একটা পিকনিক মুড থাকে। তারপরে যখন দৃশ্যগুলো শ্যুট হয়, বিশেষ করে আমি বলবো যে যেদিন মোশাররফ করিম ভাইয়ের সিন থাকে, উনি খুবই মজা করে কাজগুলো করেন এবং প্রত্যেকটা দৃশ্য শ্যুটের আগে উনি গোটা দৃশ্যটা উনি রিহার্সাল করেন। তো দেখা যায় যে 4-5 জন বা 6 জন আর্টিস্ট নিয়ে ওই দৃশ্যটা হচ্ছে, হয়তো একজন একটু পরে আসছে, একজন একটু আগে আসছে। তো একেবারেই আমরা যেভাবে মঞ্চ নাটকে রিহার্সাল আমরা করে এসেছি, বা একটা নাটকে আসলে যেভাবে প্রপার একটা রিহার্সাল হওয়া উচিত, তারপরে শুটে যাওয়া উচিত, সেরকম এক ধরনের রিহার্সাল হয়। 2 বার বা 3 বার রিহার্সালের মধ্য দিয়ে দেখা যায় যে হয়তো স্ক্রিপ্টে কোনো একটা বিষয় লেখা নাই, সেটাও হয়তো ইম্প্রোভাইজ হয়ে চলে আসে। হ্যাঁ, তো এবং দেখতে মজা লাগছে। এবং মোশাররফ ভাই সবচেয়ে যেটা মজার ব্যাপার, উনি যদি নতুন কিছু করেন, উনি আবার জিজ্ঞেস করেন যে এটা করব, এটা করতে কি মজা লাগছে, ভালো লাগছে। এই যে একটা হয়তো মানে আমি তো ছোট্ট মানুষ, তো সেই জায়গা থেকে আমার কাছে অনুমতি না নিলেও হয়তো কিছু যায় আসে না, কিন্তু উনি সেই কাজটা কিন্তু করেন যে এটা কি করব, এটা করলে কি মজা লাগছে বা আমার ক্যারেক্টারের সাথে যাচ্ছে। তিনি নিজেও তো আসলে মঞ্চের মানুষ, সুতরাং সেই জায়গাটা কিন্তু একটা জায়গাতে আপনাদের যোগাযোগ স্থাপন করায়, কারণ আপনি নিজেও মঞ্চের। আর আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে লেখাপড়া করেছেন এবং সেখান থেকেই তো আসলে এই যে নাটক রচনা করা বা নাট্যকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা, সেটার মূল শিক্ষাটা তো সেখান থেকেই। এত কিছু থাকতে আপনি নাট্যকার বা নাটক রচনায় কেন আসলেন? কেন অভিনয় বা অন্য কোনো কিছুতে গেলেন না? আসলে এইটা একটা মজার ঘটনা আছে। মজার ঘটনাটা হচ্ছে এরকম যে ক্লাস 5-এ থাকতে আমি বৃত্তি পেয়েছিলাম। তখনকার সময় বৃত্তি একটা বেশ আয়োজন করে একটা ব্যাপার ছিল। তো বৃত্তি পাওয়ার পরে আমার বাবা ঠিক করলেন যে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেবেন যে শান্তনু বৃত্তি পেয়েছে। তো ওই জায়গায় সাধারণত লেখা থাকে একদম শেষের দিকে যে উনি বড় হয়ে অমুক হতে চান, সাধারণত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু লেখা থাকে। তো যিনি এই বিজ্ঞাপনটা লিখেছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে কি হতে চাও। তো আমি ওই সময় আসলে যেটা হতো কি, আমরা শিশু একাডেমিতে বিভিন্ন ছবি আঁকতাম, এগুলো আঁকাআঁকি করে পুরস্কার পেতাম, তো বই পুরস্কার পেতাম। তো তখন আমার কেন জানি মনে হলো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলা তো আসলে হতে গেলে অনেক পড়ালেখা করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আমার কেন জানি মনে হলো, জানি না, আমি লিখে দিলাম লেখক হতে চাই। তো আমি তখন আসলে জানতাম না যে লেখক হতে গেলে আসলে আরো বেশি পড়াশোনা করতে হয় বা সবকিছু সম্পর্কে জানার একটা তাগিদ থাকে। তো এই যে বলে ফেললাম, এই বলাটার কারণে দেখা গেল বিজ্ঞাপনটা প্রচার হয়ে গেল বা প্রকাশ পাওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কি লিখছো তুমি। তো তখন মনে হলো যে মান-ইজ্জত বাঁচানোর জন্য কিছু লেখা দরকার। তো এই আসলে লেখালেখিটার শুরু। আচ্ছা, আর তারপরে নাট্যকার হিসেবে কিভাবে আসা হলো? নাট্যকার হিসেবে আরেকটু পরে আমার এরপরে যেটা হলো, ক্লাস 9-এ থাকতে তখন আমাদের ব্যান্ডের গানের খুবই চল ছিল। তো তখন আমি আমাদের কিংবদন্তি শিল্পী আয়ুব বচ্চুর জন্য বেশ কিছু গান লিখেছিলাম। তাকে আমি একদিন ফোন করি এবং আমার নাম বলে আমি বললাম যে আমি ক্লাস 9-এ পড়ি এবং আমার কিছু গান লিখেছি। তো উনি এই যে দেখেন যে আসলে কিংবদন্তি শিল্পী বলছি, কিংবদন্তি শিল্পী মানে যে আসলে শিল্পী হিসেবেও তারা যেমন কিংবদন্তি, মানুষ হিসেবেও তাই। এই একটা ছোট্ট ক্লাস 9-এ পড়া ছেলেকে তিনি ডাকলেন এবং আমাকে পাশে বসিয়ে গানগুলো পড়লেন এবং তিনি সাথে সাথে বললেন যে আমি এই গানগুলো করব। তো আমি যখন কলেজে ভর্তি হই, নটরডেম কলেজে, তখন ফার্স্ট ইয়ারে থাকতেই এই গানগুলো একের পর এক বের হতে শুরু করলো। তো এইখান থেকে আসলে গান থেকেই গল্প লেখা এবং নাটকের দিকে যাওয়া। যে সময় আপনি নাটকের জন্য কাজ করা শুরু করেছেন, সেই সময়টার অবস্থা এবং বর্তমান সময়ের অবস্থার প্রেক্ষাপটটা তো অনেকটাই ভিন্ন। এখন কি নাট্যকার হিসেবে নিজেকে পরিচিতি পাওয়ানো বা সেই জায়গাটাতে পেশাগত জায়গা থেকে যদি কেউ নাট্যকার হতে চায়, সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই, কারণ এখনকার সময় কিন্তু আসলে একটা জিনিস বোঝা হয়ে গেছে যে কন্টেন্ট একটা খুব জরুরি বিষয়। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, অনেক আয়োজন করেও ওই জিনিসটা মানুষ আগ্রহী হবে না। তো কিন্তু কন্টেন্ট যদি ভালো হয়, কিন্তু দেখা যায় যে অন্যান্য জিনিসে হয়তো কোনো জায়গায় খুঁত আছে, কিন্তু কন্টেন্ট ভালো হওয়ার কারণেও কিন্তু দেখা যায় অনেকে আগ্রহী হয় যে ওই কন্টেন্টটা তাকে তাড়িত করে। তো এই যে কন্টেন্ট তৈরির যে বিষয়টা, তো সেটা তো এই নাটক লেখাটাই। তো আমার কাছে সবসময়ই মনে হয়েছে, আগেও মনে হয়েছে, আর এখন তো খুবই এই বিষয়টা
একেবারেই প্রমাণিত যে আসলে কন্টেন্ট রাইটার বা নাট্যকার বা লেখালেখি পেশার সাথে যুক্ত হওয়া বা যারা লিখছেন এটা অবশ্যই পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থাও তৈরি হয়েছে এখন। এবং আপনি তো সে ব্যাপারে শিক্ষকতাও করছেন, একটু জানতে চাই যে বর্তমান সময় আসলে সেই শিক্ষার্থীদেরকে শেখানোর বিষয়টা আপনি কিভাবে করেন? দেখেন, প্রথম কথা হচ্ছে কি যে সৃজনশীল বিষয়, বিশেষ করে নাটক লেখা বা যে কোনো লেখালেখি, এইটা আসলে কি আমার কাছে মনে হয় যে জন্মগত বা একটা ভিতরের বোধ থেকে আসে। এটা আসলে কিছু কৌশল বলে দিলাম, রাইট, যে সে ওই কৌশল অনুযায়ী সে লিখলো, ব্যাপারটা একেবারেই তা না। হ্যাঁ, তো সেরকম যদি হতো তাহলে দেখা যেত যে আমাদের রবীন্দ্রনাথের ছেলে আরেকজন বিশাল লেখক হয়ে যেতেন, যে রবীন্দ্রনাথের কাছ থেকে অনেকগুলো কৌশল শিখে নিয়ে। কিন্তু সেটা কিন্তু হয়নি। তো বিষয়টা হচ্ছে যে আসলে প্রথম কথা হচ্ছে যে তার মধ্যে কিছু একটা থাকতে হবে, ওই উপলব্ধির জায়গাটা, লেখক সত্তাটা থাকতে হবে। তারপরে সেটাকে পরিশীলিত করার জন্য, সেটাকে যত্ন নেওয়ার জন্য কিছু কৌশলের আশ্রয় নেওয়া, কিছু নিয়ম নীতির মধ্য দিয়ে যাওয়া, সেই জায়গাটা। তো আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে প্রায় 2012 সাল থেকে আমি পড়াই নাটক রচনা বিষয়ে। এখানে আসলে বিভিন্ন ধরনের কোর্স হয়, তো তার মধ্যে একটা বিষয় থাকে এই নাটক রচনা। যেমন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ রয়েছে, এই বিভাগেরই একটা কোর্স থাকে এই জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে। এবং শিক্ষার্থীদের মধ্যে কি সেই আগ্রহটা থাকে? ইদানিং আমি খুবই লক্ষ্য করছি, অনেকেই আমি দেখছি যে নাটক লেখার বিষয়ে তারা খুবই আগ্রহী এবং তারা জানতে চায় এবং কিভাবে আসলে লেখাটা লিখলে ওই মানদণ্ডে পৌঁছায়, সেই জায়গার ব্যাপারে তাদের যথেষ্ট আগ্রহ আমি ইদানিং দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলছিলেন, এখানে আমি একটু জানতে চাইবো যে আপনি যেহেতু একজন লেখক এবং বলা যেতে পারে যে ওই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাও আপনার মাথার মধ্যে কাজ করে, সুতরাং সমসাময়িক চিন্তা করতে হয় বা সমসাময়িক প্রেক্ষাপটগুলো আপনার নাটকে বা আপনার লেখার মধ্যে উঠে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনার জায়গা বা আপনার যেই বলা যেতে পারে মূল্যবোধের জায়গা, সেটার সাথে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সেটা কি কখনো দ্বান্দ্বিক অবস্থা তৈরি করে কিনা? ঠিক দ্বান্দ্বিক অবস্থা না। লেখক হওয়ার একটা মজার ব্যাপার হচ্ছে কি যে আমি চাইলে কিন্তু অন্যের জুতোয় পা গলিয়ে দিতে পারি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে হয় কি যে আমরা আসলে অনেক কিছুই এখন চাইলেও, মানে আমাদের মধ্যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পরে আমি একটা ব্যাপার খুব খোলাখুলি বললাম, সেটা এখন হয়তো বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ইস্যুতে মানুষের অনেক রকম অনুভূতিতে আঘাত লেগে যায়, অর্থাৎ আমাদের একটা সেন্সরের মধ্য দিয়ে যেতে হয়। তো ওই সেন্সরটা রেখেই আমাদের কিন্তু, যেমন নাটকের মধ্যে একটা ব্যাপার আছে যে রূপক আশ্রয়ী নাটক, তো আমরা এই রূপক আশ্রয়ী নাটক কিন্তু আমরা লিখছি এবং সেই রূপকের মধ্য দিয়ে যার বোঝার, তিনি কিন্তু বুঝে ফেলছেন যে আসলে এই বর্তমান সমসাময়িক বিষয়টাকেই একটু রূপক আশ্রয়ের মাধ্যমে নাটকে তুলে ধরা হয়েছে। আসলে নাটকের বিষয়টা তো তাই যে আমরা এখানে বিনোদনের পাশাপাশি সমাজের যেসব অনৈতিকতা আছে সেই জায়গাগুলোকেও ইঙ্গিত করে যাওয়া, তো সেই বিষয়টা তুলে ধরাটা আমার কাছে মনে হয় যে একজন নাট্যকার হিসেবে আমার দায়িত্ব। এবার একটু বই প্রসঙ্গে জানতে চাই যে বই মেলায় তো বই এসেছিল, এবার আপনার মোট কতগুলি বই এসেছে নতুন? আসলে প্রায় 2018-19 সাল থেকে আমি প্রতি বছরই চেষ্টা করি একটা করেই বই লেখা, কারণ একটার উপরে আসলে সম্ভব না কোনোভাবেই, কারণ আমার নাটক লেখা নিয়ে একটা ব্যস্ততা থাকে, ভালো রকমের ব্যস্ততা থাকে। তো সেই জায়গা থেকে চেষ্টা করি যে একটা উপন্যাস লেখার। তো এবারও আসলে ওই ধারাবাহিকতা একটা উপন্যাসই এসেছিল। একটু জানতে চাইবো উপন্যাসের নাম এবং সেটার গল্পটা আসলে কেমন? এই উপন্যাসটার নাম হচ্ছে নদী পেরোলেই সাত তারা। এই উপন্যাসটা হচ্ছে যে প্রথমত মজার একটা উপন্যাস, একটা পরিবার কেন্দ্রিক গল্প, কিন্তু এর মধ্য দিয়েও আমি আসলে একটা বার্তা দিতে চেয়েছি, সামাজিক বার্তা, যেটা হচ্ছে যে আমাদের পরিবেশ দূষণ। আমার কাছে মনে হয়েছে যে ঠিক এই সময়ে আমাদের পরিবেশ দূষণ আমাদের দেশে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, বিশেষ করে যেগুলো নদী কেন্দ্রিক যে জায়গাগুলো, তার আশপাশে প্রচুর কারখানা তৈরি হয়েছে এবং সেখানে আসলে যে বজ্র যাওয়ার কারণে আশপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই বিষয়টা কি আসলে একটা গল্পের মাধ্যমে বলার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার লেখাকে বা আপনার লেখা অন্য কোনো লেখক দ্বারা প্রভাবিত হয়? প্রভাবিত হয় বলে আমার মনে হয় না, কিন্তু আমি অনুপ্রাণিত হই। আমার অনেকের লেখা থেকে আমি অনুপ্রাণিত হই, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যখন লিখতে বসি তখন আসলে আমার কোনো মেন্টর থাকে না। তখন আমার কাছে মনে হয় যে আমার মন যা চাইছে বা
সত্যি কথা বলতে কি যে আমি ক্যারেক্টারের উপরে অনেকখানি ডিপেন্ডেন্ট। মনে করেন যে আমি যে ক্যারেক্টারটা লিখি দেখা যায় যে ওই ক্যারেক্টারের সাইকোলজিটা আসলে প্রথমত আমি আত্মস্থ করি, তো ওই সাইকোলজি অনুযায়ী আসলে চলা, যে ও আসলে এই সাইকোলজিতে কোন কাজটা করতে পারে। তো তখন আসলে দেখা যায় যে কি যে মানে আমার ক্ষেত্রে এটা খুবই হয় যে আমি ভাবার আগেই দেখা যায় যে আমার কলম চলে যাচ্ছে আরেক দিকে। তো আমার কাছে মনে হয় যে ওই চরিত্রটাই আমাকে টেনে নিয়ে যায়, যে আমি আসলে ওই চরিত্রটা আসলে কি করব, ওই চরিত্রই বলে দিচ্ছে যে তাকে আসলে কোথায় নিয়ে যেতে হবে, বিষয়টি এরকম। কিন্তু কখনো কি এমন হয়েছে যে কারো বই পড়ার পরে আপনি যখন নিজে লিখতে গিয়েছেন তখন সেই প্রভাবটা পড়েছে? মনে হয় না এরকম হয়েছে যে এত সুন্দর লেখা আমি যদি কখনো লিখতে পারতাম এইরকম মনে হয়েছে। কিন্তু হয় না যে এই বইটা পড়েছি, এই বইয়ের গল্পের এই জায়গাটা কিংবা চরিত্রের এই জায়গাটা খুব ভালো লাগছে, এইটা আমি আমার একটা গল্পে নিয়ে আসবো, এই জিনিসটা আমার কখনো মনে হয় না। কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই জায়গাটা এতটাই মৌলিক যে যে জিনিসটা পড়ে আমার ভাল লাগছে সেই জিনিসটা হয়তো আমার 5 বছর আগে আরেকজন পড়েছে কিংবা 5 বছর পরে আরেকজন পড়বে, সে যখন দেখবে যে আমি আরেকটা থেকে কপি করেছি, তো সেই জিনিসটা আমার নিজের কাছে মনে হয় যে দায়বদ্ধতার জায়গা থেকে সেটা খুব দুঃখজনক হবে, মানে নৈতিকতার জায়গা থেকে আসলে বিষয়টা ঠিক হয় না। আচ্ছা, এবং আমি খুব সচেতনভাবে এড়িয়ে চলি। যেমন আমি এই মুহূর্তেই যদি বলতে চাই, আমাদের দেশের হুমায়ুন আহমেদের লেখা আমার ভীষণ পছন্দের, তো আমি পড়িও, কিন্তু আমি খুব সচেতনভাবে ওনার কিছু শব্দ চয়ন আছে আমি খুব সচেতনভাবে আমি এড়িয়ে চলার চেষ্টা করি, যে কারণ আমি জানি যে আমি যদি সচেতনভাবে এড়িয়ে না চলি তাহলে এই শব্দগুলো আমার লেখায় ঢুকে পড়তে পারে। সেটাই, এরকম একজন লেখকের জায়গা থেকে সতর্ক থাকতে হয় অবশ্যই। আবার এই যে টুইস্টের কথা বললেন, যেমন চার্লস ডিকেন্স আমার অসম্ভব প্রিয় লেখক, এরিক মারিয়া রেমার্ক, তো তাদের অনেক রকম মোচরের কায়দা আছে যে কায়দাগুলো পড়তে গেলে খুব ভাল লাগে যে এইভাবে একটা মোচর দিল, কিন্তু আমি খুব সচেতনভাবে এড়িয়ে চলি যে আমি ওই কায়দাটা আমি যাতে আমার লেখায় না আসে, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যটা যেন ঠিক থাকে। আমি চেষ্টা করি। কোনো উপন্যাস নিয়ে নাটক করার পরিকল্পনা কি আছে? না, এই মুহূর্তে আমার আসলে নাই। ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ হলে হয়তো চিন্তা করা যেতে পারে, কারণ আমি ওই যে আগেই বললাম যে আমার উপন্যাসে এমন কিছু বিষয় থাকে যেটা আসলে আমি নাটকে উপস্থাপন করতে পারি না। হ্যাঁ, সেই জায়গা থেকেই আসলে আমার নাটকে হাত দেয়া, মানে নাটক থেকে উপন্যাস লেখায় হাত দেয়া। এখন কি কোনো নতুন কোনো লেখা হচ্ছে কি, কোনো বই বা কোনো নাটক? নতুন একটা উপন্যাস আমি চিন্তা করছি, কিন্তু এখনো শুরু করতে পারিনি, জানি না যে আগামী মেলার আগে করতে পারবো কিনা। আর নাটকের কাজ চলছে, এই যে ঘরের শত্রু বিভীষণ লিখছি, আরো একটা ধারাবাহিক লিখছি, আর মাঝে মধ্যে কিছু এক পর্বের কাজ থাকে সেগুলো লিখছি। এনটিভিতে আপনার লেখা বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে, যখন এনটিভিতে কোনো নাটক প্রচারিত হয় এবং অন্যান্য চ্যানেলগুলোতে যখন যায়, মানে পার্থক্যটা কেমন পান আসলে রেসপন্সের ক্ষেত্রে? পার্থক্যটা এখন তো আসলে ইউটিউব থেকে আমরা আসলে বেশি রেসপন্সটা পাই, সত্যি কথা বলতে। এনটিভির ব্যাপারটা কি, এনটিভিতে আমরা আসলে আপনি যেটা বললেন যে প্রচুর নাটক প্রচারিত হয়েছে, এবং আমার প্রথম দিকের নাটক 2010-এর দিকে বোধহয় ভালোবাসার উল্টো পিঠ, এটাও মোশাররফ করিম ভাই ছিল, খুবই জনপ্রিয় নাটক ছিল, এবং এই নাটকটা সম্পর্কেও আমার একটা গল্প ছিল, যে এই গল্পটা আমার শোনা গল্প। আমার এই নাটকের যে পরিচালক ছিল রায়হান খান, ওনার কাছে শুনেছিলাম যে উনি চট্টগ্রাম যাচ্ছিলেন ঢাকা থেকে, সেখানে ওই বাসে ওই নাটকটা দেখানো হচ্ছিল। তো বাস যখন কুমিল্লা চলে আসলো, টিভি অফ করে দিছে, কিন্তু লোকরা বলছিল যারা যাত্রী ছিল যে না, অন্য একটা রেস্টুরেন্টে থামান, আমরা নাটকটা আগে শেষ করি। তো এনটিভির সাথে আসলে একটা আত্মিক সম্পর্ক আমি মনে করি আমার, কারণ হচ্ছে যে আমার প্রচুর ভালো নাটক এখানে গিয়েছে। আবার ধরেন যে গত বছর বাবার ছেলে নামে আমার একটা নাটক গিয়েছিল, তো এনটিভির যিনি অনুষ্ঠান প্রধান আলফ্রেড খোকন ভাই, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে শান্তনু, এবছরের সেরা নাটকটা তুমি লিখেছো। ওনার মনে দাগ কেটেছে যে নাটকটা, সেটা সত্যি আমার জন্য অনেক আনন্দদায়ক। অনেক অনেক ভালো লাগলো ভাইয়া, এইভাবেই কাজ করে যান এবং এই নান্দনিকতাবোধের যে চর্চা সেটা চালিয়ে যান, এটাই প্রত্যাশা থাকবে। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনে আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।